আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগত স্টুডেন্টদের একটা ইংলিশ ক্লাসে। তোমরা আশা করি সবাই জানো যে আমরা একটা পরিকল্পনা নিয়েছি, যে পরিকল্পনা অনুসারে আমরা আসলে তোমাদের টোটাল বইতে, মানে টোটাল বই বলতে হচ্ছে যে আমাদের যতগুলো চ্যাপ্টার আছে বা যতগুলো পেপার আছে সেগুলো আমাদের স্পেসিফিক কিছু সাবজেক্টকে টার্গেট করে তোমাদেরকে আসলে আমরা একাডেমিক এবং অ্যাডমিশন বোথ ক্ষেত্রে হেল্প করার চেষ্টা করব। এবং এই ক্ষেত্রে তোমরা আমাদের গ্রুপে গেলে দেখতে পাবা আমরা একটা সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়ে রাখছি যে কোন দিন কোনটা হবে, এবং এটাকে আমরা সুন্দর করে টেমপ্লেট আকারে আমাদের কভার ফটো হিসেবে দিয়ে দিব আমাদের একাধিক গ্রুপে। আপাতত যেটা হচ্ছে কি আমাদের একাডেমিক হোক আর অ্যাডমিশন ক্লাস হোক সবগুলো আমরা হচ্ছে এই গ্রুপে নিব, বাট পরবর্তী সময় সেটাকে আমরা হয়তো সেপারেট করে দিতে পারি। এখন তোমাদের কাজটা হবে শুরুতে একটু তোমাদের যারা একাডেমিক লেভেল অফ স্টুডেন্ট আছে, অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার টাইপ অফ স্টুডেন্ট আছে, সেসব ফ্রেন্ড সার্কেল বা তোমাদের যারা জুনিয়র আছে তাদেরকে ইনভাইট দিয়ে ফেলবো, তোমাদের বন্ধুরা যারা আছে। তো এই ক্ষেত্রে আমরা বেশ বেসিক থেকে আগানোর চেষ্টা করবো। আজকে মূলত আমার একাডেমিক লাইফ হওয়ার কথা ছিল, এবং সেই ক্ষেত্রে আমরা একটা অ্যাডমিশনের কিছু কথাবার্তা বলবো। অবশ্যই মানে শুধুমাত্র একাডেমিক এর অ্যাডমিশনের সাথে তো খুব একটা ডিফারেন্স নেই। তো সেগুলো আমরা আলোচনা করবো। তোমরা জাস্ট একটু আমাকে জানাবা যে আসলে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। সাউন্ডটা যদি একটু কষ্ট করে জানাও আমাকে তাহলে আসলে। আচ্ছা আচ্ছা, সাকিব ধন্যবাদ। আচ্ছা ওকে, হ্যাঁ আদিত্য, ওকে, আচ্ছা থ্যাংক ইউ। সো এখানে দেখো তোমাদের আসলে আমরা বোর্ডে খুব সুন্দর একটা সেন্টেন্স লিখে রাখছি, যে সেন্টেন্সটা তোমরা আমার মনে হয় যে সবাই আইডেন্টিফাই করতে পারছো যে আসলে সেন্টেন্সটা ভুল। মানে তোমরা সবাই বুঝতে পারতেছো হি প্লেস ইন দা ফিল্ড ফুটবল, বাট এই সেন্টেন্সের সমস্যাটা কোথায়? আমি এখানে জাস্ট একটু, তোমরা সবসময় জেনে অভ্যস্ত হি প্লেস ফুটবল ইন দা ফিল্ড, বাট আমি যদি বলি হি ড্রাইভস কার ভেরি ফাস্ট বা হি ড্রাইভস ভেরি ফাস্ট কার কেন বলি না? এই যে আমাদের কোশ্চেন গুলো আসলে আমরা যখন অনেক ক্ষেত্রে করে ফেলি না, মানে আমরা অনেক ক্ষেত্রে আসলে কোশ্চেন গুলো নিজেদেরকে কখনোই করি না, সেই কোশ্চেন গুলো অ্যান্সার আজকে আশা করি তোমরা পাবা। যে আসলে আমাদের গ্রামার জিনিসটা কেমন, বা আমাদের আসলে টোটাল সাবজেক্ট কিভাবে কাজ করে, আমাদের ভার্ব কিভাবে কাজ করে, কমপ্লিমেন্ট কি জিনিস, মডিফায়ার কি জিনিস। আশা করি জিনিসটা বেশ ইন্টারেস্টিং হবে। সিম্পলি যদি আমি একটু কতটা ইন্টারেস্টিং হইতে পারে আমি সেই জিনিসটা বলে ফেলি, যে কমপ্লিমেন্টের ডেফিনেশন বা কমপ্লিমেন্ট বলতে আসলে কি বোঝায় তোমরা অনেক ক্ষেত্রে কিন্তু ভুলে যাও, অনেক ক্ষেত্রে আইডেন্টিফাই করতে পারো না যে আচ্ছা ভাই কমপ্লিমেন্ট জিনিসটা কি। তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম তোমার নিজেকে একটু প্রশ্ন করার চেষ্টা করো যে কমপ্লিমেন্ট শব্দের সাথে তোমার ইংরেজি জানা শব্দের মধ্যে কোন শব্দের সব থেকে ভালো মিল আছে উচ্চারণগত দিক থেকে। আশা করি তোমাদের সবার মনে একটা শব্দ আসতেছে, সেটা হচ্ছে কমপ্লিট। এখন দেখো কমপ্লিমেন্ট কাজটাই সেটা। এই কমপ্লিমেন্ট ইজ এ, মানে তোমার হচ্ছে একটা সেন্টেন্স, একটা পার্টস ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স হুইচ কমপ্লিটস দ্য সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্সকে কমপ্লিট করে কে? সেটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। সো এখন থেকে দেখো তোমাকে যদি সিম্পলি, কখনো তোমাদের ডেফিনেশন আসবে না এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তারপরেও তুমি যদি একটা কনসেপ্ট বুঝে থাকো সেটা তো অবশ্যই বেস্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা নির্দ্বিধায় বলতে পারবা কমপ্লিমেন্ট জিনিসটাকে, একটা সেন্টেন্সকে কিভাবে আসলে তোমার, মানে একটা সেন্টেন্সকে কি আসলে ফিনিশ করতেছে বা কমপ্লিট করতেছে, এই যে জিনিসটা। এখন দেখো আমরা আসলে এটা নিয়ে তো পরবর্তীতে অবশ্যই ডিটেইলস আলোচনা করব, তার আগে জাস্ট একটু আমরা আসলে ই করি, আমাদের একটু ধারাবাহিক প্রসেস আগানোর চেষ্টা করি। সো ধারাবাহিক প্রসেসে আগানোর আগে তোমরা অবশ্যই একটু তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে ফেলবা ক্লাসটা, এবং তোমাদের যারা বন্ধুরা আছে তাদেরকে একটু মেনশন করে ফেলবা, অনেক ক্ষেত্রে তারা আসলে মিস করে যাবে। এবং এটুকু আমরা বলতে পারি এখন থেকে প্রতিদিন শুক্রবারে হচ্ছে 2টা ক্লাস থাকবে, একাডেমিক একটা, অ্যাডমিশন একটা, এবং বাকি যে 6 দিনই ক্লাস থাকবে, এবং একাডেমিক এবং অ্যাডমিশন দুইটাই অবশ্যই আশা করি সবার জন্য উপযোগী হবে। সো সেই ক্ষেত্রে এখন আমরা শুরু করে দিই। এখন দেখো আমরা সিম্পলি আজকে যেহেতু ফার্স্ট ক্লাসটা আমরা একটু সিম্পল দিয়ে স্টার্ট করার চেষ্টা করব। প্রথমে একটা নিজেদেরকে কোশ্চেন করি, গ্রামার কি জিনিস? গ্রামার কি জিনিস? গ্রামারের ক্ষেত্রে আশা করি তোমরা সবাই জানো, গ্রামারের ক্ষেত্রে তোমরা সবাই জানো যে কিছু রুল আছে, রেগুলেশন আছে, যেগুলো আসলে দ্বারা আমরা টোটাল ইংলিশটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু এখানে একটা জিনিস আসলে তোমরা ভুলে যাও, যে গ্রামারের ভিতরে আসলে একটা কথা তোমার আসলে কি বলা যেতে পারে, যে গ্রামার হচ্ছে, আচ্ছা সরি, গ্রামার হচ্ছে এ সেট অফ রুল, মানে রুলের একটা সেট, এ সেট অফ রুল, যেটা হচ্ছে কি সবাই ফলো করে না, এইটাই হচ্ছে গ্রামার ডেফিনিশন। এ সেট অফ রুল হুইচ ডাজন্ট ফলো এভরিবডি, মানে তোমার সব সেন্টেন্স কিন্তু এই রুলগুলো ফলো করবে না, এবং সেটাই আসলে গ্রামারের ডেফিনিশন।
তোমরা অনেক ক্ষেত্রেই যদি কোনো একটা রুলসে আসলে গ্রামাটিক্যালের ক্ষেত্রে আমরা মনে করি জাস্ট বলে দেওয়া হলো যে তোমার আসলে বলা হচ্ছে যে সাবজেক্টের পরে ভার্ব বসে, ভার্বের পরে অবজেক্ট বলবে, এরকম বলবে, এবং এটার বাইরে কোনো কিছু দিলে আমরা সেটাকে ব্যতিক্রম হিসেবে আখ্যায়িত করে ফেলি। বাট খেয়াল রাখতে হবে, তুমি ব্যতিক্রম বলো যেটাই বলো না কেন, ওটাও গ্রামারের অংশ। সো সেট অফ রুল প্লাস এক্সেপশন। এক্সেপশন মানে কি, যেটা হচ্ছে তোমার আসলে অনেক সেন্টেন্স ফলো করতেছে না। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তুমি যদি আসলে গ্রামার নিয়ে এত ডিটেইলসে পড়তেছো বাট গ্রামার ডেফিনেশনটা আসলে প্রপারলি জানো না, এটা আসলে ডেফিনেশন মুখস্থ করা দরকার নেই, বাট এই কনসেপ্টটা আসলে জানতে হবে যে কিছু নিয়ম কানুন আছে, অবশ্যই ভালো কথা। এই নিয়ম কানুনের বাইরে যদি কেউ যায় সেটাও অবশ্যই গ্রামারের অংশ। এই জিনিসটা আমাদের প্রথমত মনে রাখতে হবে। এখন দেখো আমাদের গ্রামারের ক্ষেত্রে খুবই সিম্পল একটা কথা হচ্ছে কি, যে আমরা গ্রামারে জানি যত কিছু আলোচনা করি না কেন, যতই কথাবার্তা বলি না কেন, সেই ক্ষেত্রে অবশ্যই তোমার আসলে একটা সেন্টেন্সের কথা হচ্ছে। তো সেন্টেন্সের ক্ষেত্রে কি কি জিনিস থাকে, আমাদের সেন্টেন্সের ক্ষেত্রে অলওয়েজ তোমার থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, আমরা এতদিন একটা যে ভুল করে আসতাম, মানে বলতে পারো আনস্মার্ট কাজ করতাম। ভুল বললে আসলে আসলে ঠিক হবে না, বাট আনস্মার্ট কাজটা হচ্ছে কি, আমরা এর সাথে আসলে এক্সটেনশন বলে দিতাম। এক্সটেনশন বলে দিতাম, এটা আসলে কিন্তু তুমি গ্রামাটিক্যালি স্মার্ট না। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমার এখানে এক্সটেনশনের জায়গায় কি বলতে হবে, অবশ্যই সেটাকে বলতে হবে তোমার কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। এবং দেখো মডিফায়ার কিন্তু আর কমপ্লিমেন্ট, তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই এইগুলো আসলে মানে কি কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে তোমাকে বলি, তোমরা যখন আসলে ইন্টারমিডিয়েট লাইফে বা অ্যাডমিশন লাইফে তখন অনেক জায়গায় আসলে একটা তোমার শূন্য স্থান দেওয়া আছে, সেই শূন্য স্থানটা ফিল আপ করতে হবে। তো সেই শূন্য স্থানটা ফিল আপ করার ক্ষেত্রে তোমরা যদি কমপ্লিমেন্ট এবং মডিফায়ারটাকে ভালোভাবে না বুঝো, তাহলে কিন্তু আসলে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবা না। আচ্ছা এখানে আমার অপশনে মানে তোমাকে মনে করো উপরে একটা বক্স দিয়ে দিয়েছে, বক্সে অনেকগুলো শব্দ আছে, তুমি এখন ওই শব্দের ভিতরে আইডেন্টিফাই করতে পারতেছো এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এবং তুমি আরেকটা তোমার হচ্ছে কি গ্যাপের মধ্যে দেখতে পাচ্ছ যে আচ্ছা এখানে একটা কমপ্লিমেন্ট বসার কথা, তাহলে কিন্তু তুমি দুইটাকে খাপে খাপ খায় ফেলবে। যে তুমি বুঝতে পারলে যে আসলে তোমার যে ফাঁকা যে জায়গাটা আছে ওইখানে অবশ্যই কমপ্লিমেন্ট আসবে। ওকে, আমরা এই জায়গাটা খেয়াল রাখবো ভালোভাবে। এরপর দেখো মডিফায়ার যে বিষয়টা, এখন তোমরা ভাবতে পারো যে আসলে কিভাবে আমরা এই জিনিসগুলা মানে এখানে আসলেই কি সেরকম করে টেকনিক হইতে পারে কিনা, অবশ্যই হইতে পারে। কিন্তু কমপ্লিমেন্ট যখন আমরা পড়বো একটু পরে আমরা দেখতে পাবো যে কমপ্লিমেন্টের ক্ষেত্রে অলওয়েজ একটা কথা আছে যে কমপ্লিমেন্ট কখনোই প্রিপজিশন দিয়ে শুরু হয় না। কমপ্লিমেন্ট কখনোই প্রিপজিশন দিয়ে শুরু হয় না। যদি কখনো আসলে তোমার কমপ্লিমেন্ট প্রিপজিশন দিয়ে যদি তোমার আসলে মানে কোনো একটা সেন্টেন্সে তুমি দেখলে আসলে গ্যাপের পাশে তোমার একটা প্রিপজিশন দেওয়া আছে, মনে করো এখানে একটা গ্যাপ দেওয়া রয়েছে এবং এখানে একটা প্রিপজিশন টু দেওয়া রয়েছে, তো তুমি কখনোই তোমার অপশনে যে তোমার কমপ্লিমেন্ট আছে সেগুলো কখনো এখানে বসাবো না। এটা কিন্তু তুমি শিওর যে কমপ্লিমেন্ট গুলো কিন্তু কখনো এখানে অ্যান্সার হিসেবে হবে না। তো আশা করি বুঝতে পারতেছো যে এই জিনিসগুলো আসলে বুঝতে পারাটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো এগুলো নিয়ে অবশ্যই আমরা আলোচনা করবো। আজকে ক্লাসটা একটু লাইট হবে, মানে অতটা ভারী হবে না যে আসলে খুব বেশি জ্ঞান গর্ব টাইপের, বাট এখানে অবশ্যই ইন্টারেস্টিং জিনিসপত্র থাকবে, বেশি থাকবে ইন্টারেস্টিং জিনিসপত্র। তো এইখানে দেখো প্রথমে যেটা বলা হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট কি জিনিস, সাবজেক্ট এবং ভার্ব। একটা সেন্টেন্সে যদি তোমার আসলে দুইটা জিনিস মাস্ট বি থাকে, একটা সেন্টেন্সে যদি দুইটা জিনিস মাস্ট বি থাকে, সেই দুইটা জিনিস হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। তোমরা হয়তো অনেকেই জানো, যেরকম ভাবে তো এটাও জানো যে অনেক ক্ষেত্রে সাবজেক্ট কি থাকে, উজ্জ থাকে, অনেক ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে উজ্জ থাকে। তো এই জিনিসটা তোমরা জানো, যেরকম ভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কি বলি, প্লে ফুটবলের বদলে আমরা কি বলি, ইউ প্লে ফুটবল। তো আশা করি আমরা এই জিনিসগুলো জানি। এখন দেখো এখানে যে জিনিসটা আছে সাবজেক্ট আসলে কি কি হতে পারে, সাবজেক্ট আসলে কি কি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের সিম্পল অ্যানসারটা হচ্ছে সাবজেক্ট হয় নাউন হবে, এর বাইরে কিছুই হবে না। আমি জাস্ট তোমাদেরকে গ্যারান্টি দিলাম এর বাইরে অন্য কোনো কিছুই হবে না। নাউন হবে, না হয় প্রোনাউন হবে, না হয় কি হবে, এইটা হচ্ছে আমাদের জন্য ইন্টারেস্টিং, যেটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ নিয়ে আমরা আজকে আলোচনা করব অবশ্যই। সো আমাদের একটা সাবজেক্ট হিসাবে এই তিনটা জিনিসের বাইরে কোনো কিছুই হবে না। একটা সাবজেক্ট হিসাবে হয় নাউন হবে, না হয় প্রোনাউন হবে, না হয় নাউন ফ্রেজ হবে। এখন তোমাদের সবারই অবশ্যই প্রশ্ন আসবে ভাই নাউন আর প্রোনাউন তো জানি, বাট নাউন ফ্রেজ জিনিসটা কি। সো নাউন ফ্রেজের কনসেপ্টটা আসলে বেশ ইন্টারেস্টিং। এর সাথে সাথে আমরা আরেকটা ফ্রেজের সাথে পরিচিত হব। ফ্রেজ কি জিনিস আমরা সবাই জানি, একাধিক শব্দ নিয়ে আসলে একটা তোমার বলতে পারো যে একাধিক শব্দের একটা অংশ, এবং সেখানে আসলে কি একটা সঠিক অর্থ আসলে বহন করতেছে না বা পরিপূর্ণ অর্থ বহন করতেছে না। এখন আমাদের নাউন ফ্রেজ বলতে আসলে কি বোঝানো হচ্ছে,
সেটা একটু জানার চেষ্টা করি। সো নাউন ফ্রেজ বলতে আমরা পার্টিকুলারলি বোঝাচ্ছি যে তোমার আসলে গ্রুপ অফ ওয়ার্ডস, যে ওয়ার্ডটা তোমার কি হবে, অলওয়েজ নাউন দিয়ে শেষ হবে। সো প্রথম কথা, নাউন ফ্রেজের ক্ষেত্রে কি হবে, যে গ্রুপ অফ ওয়ার্ডস ends with noun। বুঝতে পারছি, a group of words ends with noun। আর সেকেন্ড পয়েন্ট যেটা আসতেছে, never starts with preposition। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে কখনোই কিন্তু তোমার আসলে প্রিপজিশন দিয়ে শুরু হবে না, এবং অলওয়েজ আসলে তোমার কি দিয়ে শেষ হবে, তোমার নাউন দিয়ে শেষ হতে হবে। কেন? এখন আমি যদি প্রিপজিশন দিয়ে, ভাই আমি দেখলাম একটা গ্রুপ অফ ওয়ার্ডস আছে যার লাস্টে কি আছে, তোমার অবশ্যই লাস্টে একটা নাউন আছে, বাট তার শুরুতে প্রিপজিশন দেওয়া আছে, তাহলে আমরা সেটাকে কি বলবো? তাহলে সেটাকে তুমি নাউন ফ্রেজ বলবা না। এখন কি বলবা সেটা আমরা জানার চেষ্টা করি, যে তোমার আসলে শুরুতে একটা প্রিপজিশন দেওয়া আছে, লাস্টে নাউন দেওয়া আছে। সো এইখানে ঘটনা আসতেছে কি, আমাদের আর একটা কনসেপ্টের সাথে পরিচিত হইতে হবে। সেই কনসেপ্টটা হচ্ছে তোমার প্রিপজিশনাল ফ্রেজ। সো আমরা এখানে আরেকটা কনসেপ্টের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এই প্রিপজিশনাল ফ্রেজটাও তোমাদের অবশ্যই কাজে লাগবে। সো এটা নিয়ে বিভিন্ন শুধু আসলে এখানে আলোচনা করা হচ্ছে। সো প্রিপজিশনাল ফ্রেজ, এখন দেখো প্রিপজিশনাল ফ্রেজের ক্ষেত্রে আমাদের একটাই শর্ত। এর আগে যখন আমরা নাউন ফ্রেজের কথা বলছিলাম সেখানে কিন্তু আমাদের দুইটা শর্ত ছিল, বাট প্রিপজিশনাল ফ্রেজের ক্ষেত্রে আমাদের একটাই শর্ত, সেটা হচ্ছে কি অলওয়েজ স্টার্টস উইথ এ প্রিপজিশন। অলওয়েজ স্টার্টস উইথ এ প্রিপজিশন। এই জিনিসটা মনে রাখতে হবে। সবসময় কি হবে, গ্রুপ অফ ওয়ার্ডস যেটা সবসময় প্রিপজিশন দিয়ে শুরু হবে। তাহলে দেখো যেহেতু এখানে একটা শর্ত, মাত্র একটা শর্ত, এটা আমাদের হচ্ছে আইডিয়াল পরিবেশ। কখনো কোনো একটা ফ্রেজের ক্ষেত্রে শুরুতে যদি প্রিপজিশন থাকে, তুমি আর কোনো কিছু দিকে তাকাবা না, জাস্ট চোখ বন্ধ করে বলবা এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এরপরে লাস্টে নাউন আছে কি নাউন নেই, নাকি অ্যাডজেক্টিভ আছে না কি আছে ভুলে যাও। বাট যদি আসলে শুরুতে প্রিপজিশন না থাকে, সেই ক্ষেত্রে তোমার কাছে একটা অপশন আসতেছে যে আচ্ছা সেটা নাউন ফ্রেজ হইতে পারে। কখন? যদি সেটা শেষ হয় নাউন দ্বারা। আশা করি আমরা বুঝতে পারছি নাউন ফ্রেজ এবং প্রিপজিশন ফ্রেজ জিনিসটা কি। সো নাউন ফ্রেজটা তো আমাদের এখানে কাজে লাগছে, প্রিপজিশন ফ্রেজটাও অবশ্যই আমাদের কাজে লাগবে। সো এই জিনিসগুলো আমরা তো অবশ্যই আলোচনা করব। এখন দেখো আমরা এখানে সাবজেক্টের ক্ষেত্রে তো বলেই দিলাম তোমাদেরকে, অবশ্যই হচ্ছে তোমার কি হবে, নাউন হবে, প্রোনাউন হবে, তোমার নাউন ফ্রেজ হবে। তো একটা এক্সাম্পল দিলে মনে হয় বেটার হয়। সো আমি যদি এখানে বলি যে দ্য বিউটিফুল বুক, বিউটিফুল বুক অথবা বিউটিফুল হ্যান্ডব্যাগ ইজ, আমি ধরলাম যে সোলেমান। মনে করো তোমাদের এক সোলেমান ভাইয়া আছে, যে ভাইয়ার আসলে কি হচ্ছে এই হ্যান্ডব্যাগটা হচ্ছে তোমাদের সোলেমান ভাই। তো সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখো যে হ্যান্ডব্যাগ কিন্তু একটা কি নাউন। এখন এখানে দি কি প্রিপজিশন, মোটেই না, দি তো একটা আর্টিকেল। তো সেই ক্ষেত্রে দেখো তোমার এখানে কিন্তু ইজিলি তোমরা বলতে পারতেছো নেভার স্টার্টস উইথ প্রিপজিশন, অলওয়েজ এন্ডস উইথ নাউন। এটাকে আমরা বলবো কি তোমার হচ্ছে নাউন ফ্রেজ, এবং এটা কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। আবার অপরদিকে আমরা বলতে পারতাম দ্য নিউ রেড কার ইজ সোলেমানস, আমরা এরকম বলতে পারতাম। তো দেখো লাস্টে কি আছে, কার, রেড কার দেখা দরকার, লাস্টে কি আছে কার, আর রেডটা হচ্ছে অবশ্যই তার হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। সো এখানে কার যেটা আসলে লাস্টে আছে এবং দি আসলে শুরুতে আছে, তো সেই ক্ষেত্রে আমাদের যে চাহিদা আছে সেটা ফিল আপ করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারতেছি, এটা কিন্তু আমাদের অবশ্যই পারফেক্টলি নাউন ফ্রেজ হবে। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তারপর দেখো কি আসতেছে, আমরা তো এই জিনিসটা মোটামুটি জেনে গেলাম। নাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে আশা করি আমাদের এটা আসলে নতুন করে পড়ার দরকার নেই যে নাউন আর প্রোনাউন কি জিনিস। এগুলো তোমরা একটু বই খাতা খুললেই পেয়ে যাবা, যে নাউন কত ভাবে আঁকা যায়, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, এগুলো তোমরা জানো, সেগুলো আমরা ডিটেইলসে জানবো। এখন দেখো আমরা আসি এইখানে সাবজেক্টের সাথে, মানে সাবজেক্ট যেটা আমরা টপিকটা নিয়ে আলোচনা করলাম, এই টপিকের ভিতরে দুটি ইন্টারেস্টিং জায়গা আছে। একটা হচ্ছে তোমার ইট, আর একটা হচ্ছে দেয়ার। ইট আর দেয়ারের মধ্যে আসলে এমন কি স্পেশাল আছে? এর কারণ হচ্ছে কি, এদের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে
যে বৈশিষ্ট্যগুলো অন্যান্য সাবজেক্টের ভিতরে বা অন্যান্য প্রোনাউনের ভিতরে বা নাউনের ভিতরে নেই। তোমাকে যদি আমি কখনো বলি যে ইট একটা প্রোনাউন কিনা, তুমি বলবা হ্যাঁ হ্যাঁ ইট প্রোনাউন, কিন্তু আমি যদি বলি যে ইট আসলে প্রোনাউনের যে বৈশিষ্ট্যটা আছে সেটাই ফলো করে না। ইট তোমার আসলে প্রোনাউনের যে বৈশিষ্ট্য আছে বা প্রোনাউনের যে ডেফিনেশন আছে সেটাই ফলো করে না। তাহলে দেখো আমি শুরুতে যে কথাটা বলছিলাম, যদি কখনো একটা তোমার কাছে ডেফিনেশন দেয়া হয়েছে সেটা যদি কোনো একটা ওয়ার্ড ফলো নাও করে, সেটাও কিন্তু গ্রামারের মধ্যেই তুমি ফেলা দাও। আশা করি জায়গাটা বুঝতে পারছো। আমরা ইট কেন আসলে তোমার নিয়ম ফলো করতেছে না সেটা আমরা আলোচনা করবো। সো প্রথমত দেখো, ইট আসলে একটা আমাদের বিশেষ প্রোনাউন, আর দেয়ারটা হচ্ছে কি সিউডো সাবজেক্ট বলা হয়। এই জিনিসটা দেখো, এই শব্দটা তোমাদের লাইফের অনেক বড় একটা ইন্টিগ্রাল পার্ট হবে। সিউডো সাবজেক্ট, সিউডো সাবজেক্ট, বুঝতে পারছো? এই সিউডো শব্দটার অর্থ হচ্ছে ছদ্ম। টোটাল তোমাদের জীবনের সাথে, বিশেষ করে ইন্টারমিডিয়েট লাইফে তোমরা অনেক বেশি পরিচিত হয়েছো, যারা আসলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার হয়ে গেছে এখন। সো সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার স্টুডেন্ট যারা আছে তারা তো অনেক বেশি পরিচিত হয়েছে। ফার্স্ট ইয়ার বা সারা জীবন ধরে পরিচিত হবা। যখনই তোমরা পড়তে যাবা পোলার, সিউডো পোলার, তারপরে যখন তোমরা সিলোম পড়তে যাবা সিউডো সিলোমেট, অর্থাৎ ছদ্ম সিলোম যুক্ত, এরকম অনেক কনসেপ্টের সাথে তোমরা পরিচিত হবা। সিউডো যেখানে থাকবে সেটাকে ছদ্ম বোঝায়। তাহলে দেখো, দেয়ার বুঝতে পারতেছি আমরা এটা একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো, বাট একটা ছদ্ম সাবজেক্ট হিসেবে। এখন এই ছদ্ম সাবজেক্ট কেন বলতেছি সেগুলো কিন্তু অবশ্যই আলোচনা করবো আমি। পার্টিকুলারলি দেখো এখানে আমরা, আচ্ছা আচ্ছা আমরা তার আগে আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি একটু দেখার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা কি ক্লাস হয় একটু জিজ্ঞাসা করছে। আচ্ছা আমরা মূলত আসলে একাডেমিক লেভেল অফ ইংলিশ নিয়ে আলোচনা করতেছি, এবং এই ক্লাসগুলো আজকে তোমার হচ্ছে কিবার, আজকে হচ্ছে বুধবার। সো প্রত্যেক বুধবারে হচ্ছে একাডেমিক ইংলিশ গ্রামারের উপরে ক্লাস হবে। প্রত্যেক বুধবারে হচ্ছে একাডেমিক ইংলিশ গ্রামারের ক্লাস হবে। এট দ্য সেম টাইম তোমরা আমাদের জাস্ট যদি একটু গ্রুপে যায় দেখো, আমরা একটা তোমার অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছি, সেখানে বলে দিছি যে প্রতিদিন কবে কি কি ক্লাস হবে। প্রতিদিন লাইভ ক্লাস থাকবে এবং প্রতিদিন কবে কি কি ক্লাস হবে সেটা নিয়ে আমরা ওইখানে বলে দেব। এখন দেখো, সো এইখানে আমার যেটা হচ্ছে কি তোমার আমরা যেটা বললাম ইট এবং গ্যাট সিউডো সাবজেক্টে আমরা কথা বলতেছিলাম। তো সেই ক্ষেত্রে ইটটা কি এবং গ্যাট কি। সো ইটের ক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম যে এ আসলে একটু বেড়া টাইপের লোক। এ আসলে তোমার প্রোনাউনের যে মেইন ডেফিনিশনটা আছে সেটাই অনেক ক্ষেত্রে ফলো করে না। আমরা কি জানি প্রোনাউনের ডেফিনিশন হচ্ছে অলওয়েজ নাউনের একটা অল্টারনেটিভ, যেখানে নাউন বারবার ব্যবহার না করে আমরা একটা প্রোনাউন ব্যবহার করি। এরকম ভাবে হচ্ছে কি মনে করো নিহাল ইজ এ মেডিকেল স্টুডেন্ট এন্ড হচ্ছে শি ইজ এ ব্যাড গার্ল, বাট আমি এখানে কি বললাম, নিহাল ইজ এ মেডিকেল স্টুডেন্ট বাট নিহাল ইজ এ ব্যাড গার্ল কিন্তু বললাম না, এটা আমরা সবাই জানি যে শি ব্যবহার করলাম। তো এই ক্ষেত্রে জাস্ট হচ্ছে তোমার নামের আমরা একটা প্রোনাউন হিসেবে ব্যবহার করলাম। দেখো নাউন থেকে প্রোনাউন আসতেছে, বাট আমরা অনেক ক্ষেত্রে দেখবো যে ইট যে নাউনটা, ইট যে প্রোনাউনটা সেটা অনেক কোনো নাউনের থেকে আসতেছে না। কোন নাউন থেকে আসতেছে তুমি আইডেন্টিফাই করতে পারতেছ না কোন নাউন থেকে এটা আসছে। যেরকম ভাবে ইট যদি আমি সিম্পল হিসাবে বলি, যেরকম ভাবে আমরা কিন্তু নরমালি ইটটাকে কিসের ক্ষেত্রে ব্যবহার করি, পশু পাখি বা নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে, মানে প্রোনাউন হিসাবে, যে তোমার একটা দি কাউ দেওয়া আছে তারপরে ইট ব্যবহার করলাম। বাট মানুষের ক্ষেত্রে ব্যবহার করা পসিবল, বেবির ক্ষেত্রে কিন্তু আমরা প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করি। আশা করি তোমরা সবাই জানো বেবির ক্ষেত্রে যখন আমরা প্রোনাউন ব্যবহার করি ইট ব্যবহার করি। কিন্তু এটা তো নরমাল সিস্টেম, আমরা তো বললাম যে অনেক ক্ষেত্রে ফলো করে না। তো কখন ফলো করে না সেটা একটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, তোমাকে আমি একটা সেন্টেন্স বলতেছি, যে মনে করো দুইটা সেন্টেন্সই বলি, ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং একটা সেন্টেন্স, আর একটা হচ্ছে কি তোমার বললাম ইট ইজ হার্ড টু বিলিভ, ইট ইজ হার্ড টু বিলিভ, ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট নির্জন has a lot of money। মনে করো তোমাদের নির্জন ভাইয়ের কাছে অনেক টাকা আছে, যেটা আমার কাছে আসলে বিলিভ করা কঠিন, কারণ হচ্ছে সে তো আমাকে দিচ্ছে না, আমার সামনে সে দেখায় না পাবো। তো সেই ক্ষেত্রে দেখো ইট ইজ হার্ড টু বিলিভ এর ক্ষেত্রে জাস্ট তোমাকে বললাম আমি ইটটা আসলে কোন নাউন থেকে আসছে। তুমি আমাকে বলতে পারবা যে ইটটা আসলে কোন নাউন থেকে আসছে। এইখানে তুমি যতই চেষ্টা করো, বা ইট ইজ রেইনিং এর ক্ষেত্রে যদি তুমি যতই চেষ্টা করো, এই ইটের কোনো নাউন খুঁজে পাবা না তুমি।
তো সেই ক্ষেত্রে দেখো আমরা অলওয়েজ বলে আসতেছি প্রোনাউন কি আসতেছে নাউনের থেকে অল্টারনেটিভ হিসাবে, বাট এখানে আমরা দেখতেছি কি ইটটা আসলে কোনো ধরনেরই নাউন থেকে আসতেছে না। সো এইটা কিন্তু একটা বিশেষ কেস বা বিশেষ প্রোনাউন হিসেবে বলতে পারো। নাউনকে তোমরা একটা ইটকে তোমরা একটা বিশেষ প্রোনাউন হিসেবে বলতে পারো, যেটা আসলে কি অনেক ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার ইট ইজ হার্ড টু বিলিভ বা ইট ইজ ইজি টু সে বা ডিফিকাল্ট টু ডু, এরকম অনেক সেন্টেন্স সাথে তোমরা পরিচিত। সো এই ক্ষেত্রে তোমরা আসলে এটা ফাইন্ড আউট করার চেষ্টা করবে যে ইটটা আসলে কোন নাউন থেকে আসে, ফাইন্ড আউট করার চেষ্টা করলেও আশা করি পাবা। এখন দেখো আমরা এখানে একটু আলোচনা করি এবার হচ্ছে দেয়ার নিয়ে। সো দেয়ার জিনিসটা কি? সো দেয়ার হচ্ছে কি আমরা বলতেছি সিউডো সাবজেক্ট, অর্থাৎ এর ভিতরে আমি সাবজেক্টে কিছু বৈশিষ্ট্যতা পাবো, এট দ্য সেম টাইম এটা ছন্দযুক্ত হবে, অর্থাৎ অ্যাকুরেটলি তোমার আসলে সাবজেক্ট হবে না, অ্যাকুরেটলি হচ্ছে তোমার সাবজেক্ট হচ্ছে না। তো সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করবো যে কেন আসলে অ্যাকুরেটলি আমরা এটাকে সাবজেক্ট বলতেছি না। একটা জিনিস দেখো আমরা অনেক ক্ষেত্রে বলি না দেয়ার ইজ এ বয়, দেয়ার ইজ এ বয় ইন দ্য ক্লাসরুম, মনে করো এরকম একটা সেন্টেন্স বলা হয়েছে, বুঝতে পারছি আমরা দেয়ার ইজ এ বয় ইন দ্য ক্লাসরুম বললাম। এখন কথা হচ্ছে কি এইখানে তোমাকে আমি বললাম যে আচ্ছা সাবজেক্ট কোনটা, তোমাকে আমি বললাম যে একটা এখানে সাবজেক্ট কোনটা। তো তুমি সিম্পলি এখানে শুরুতে একটু কনফিউজ হতে পারো যে তোমার আসলে এটা সম্পর্কে ভালো কনসেপ্ট না থাকে, বাট তুমি যদি একটু স্মার্ট হও সেই ক্ষেত্রে কি করবা, তুমি আসলে এ বয়কে বলবা। আর যদি তুমি বেশি স্মার্ট হও তাহলে বলবা এ বয় এবং দেয়ার, এই দুইটাই হচ্ছে সাবজেক্ট। এখন আমি দুইটাকেই সাবজেক্ট বলে ফেললাম, তাহলে কে আসলে কোনটার কাজ করবে এটা আমাদের প্রশ্ন জেগে গেছে যে ভাই দুইটা সাবজেক্ট আছে, সাবজেক্টে তো অনেক রেসপন্সিবিলিটি আছে না। একটা সাবজেক্ট কিন্তু ডিফাইন করে যে তোমার আসলে একটা সেন্টেন্সে ভার্ব কিভাবে হবে, ভার্বের ক্ষেত্রে কখন আসলে সিঙ্গুলার হবে, কখন প্লুরাল হবে, বা কখন এস বাই এস যোগ হবে, এই যে জিনিসগুলো আছে এগুলো কে নির্ধারণ করে, সাবজেক্ট নির্ধারণ করে। আবার আরো একটা সাবজেক্টের দায়িত্ব আছে, যখন আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে মানে রূপান্তর করি তখন কি করি, আমরা কিন্তু সাবজেক্টটাকে চেঞ্জ করি, ভার্বের সাথে সাবজেক্টের যে অবস্থানটা সেটা চেঞ্জ করি। সো আমাদের সাবজেক্টের অনেক দায়িত্ব আছে। এখন যদি আমি বলি যে এইখানে আসলে ইজটা কেন আমরা ব্যবহার করলাম, এটা তো ভার্ব, কোন সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা এখানে বলছি দুইটাই সাবজেক্ট, কোন সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা ইজ ভার্বটাকে ব্যবহার করলাম, কেন এখানে আর ব্যবহার করলাম না। আশা করি তোমরা বুঝে গেছো যে এ বয়কে আমরা কিন্তু আসলে তোমার মাথায় বা আমাদের টার্গেট রেখে কিন্তু আসলে বলতেছি এ বয়ের, এ বয়টা হচ্ছে সাবজেক্ট এবং এখানে ইজ হচ্ছে তোমার এই সাবজেক্টকে ফলো করে ইজ বসছে, ভার্ব বসছে। বাট আমরা তো বলতেছি দেয়ারও একটা সাবজেক্ট, সো দেয়ারের রেসপন্সিবিলিটি। তো এখানে দেখো অনেক ক্ষেত্রে আসলে এমন একটা সেন্টেন্সে দেখা যায় যে একটা সেন্টেন্সকে পরিপূর্ণভাবে আসলে প্রকাশ করার জন্য আমরা একাধিক সাবজেক্টের ব্যবহার করি, এবং এই একাধিক সাবজেক্টের মধ্যে একটা থাকে হচ্ছে দেয়ার, এবং দেয়ারটা অনেকটা মেন সাবজেক্ট হিসেবে কখনোই কাজ করে না, দেয়ারটা মেন সাবজেক্ট হিসেবে কখনোই কাজ করে না। সো এটা হচ্ছে মেন সাবজেক্ট, মেন সাবজেক্ট। এবং এইটা যে কি সেটা আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলেছি, হচ্ছে সিউডো সাবজেক্ট। সো এদের মধ্যে আমরা কাজগুলো একটু ডিস্ট্রিবিউট করে দেবো। ডিস্ট্রিবিউট করবো কিভাবে, আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলছি যে আমাদের একটা সাবজেক্টের অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে, তার মধ্যে একটা পার্টিকুলার জায়গা হচ্ছে এই রেসপন্সিবিলিটি গুলোর মধ্যে যে একটা সাবজেক্ট আসলে ডিফাইন করে, একটা সাবজেক্ট ডিফাইন করে যে তোমার আসলে একটা ভার্বের মানে ভার্বটা কেমন হবে সেন্টেন্সে। আবার একটা সাবজেক্ট আসলে ডিফাইন করে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে, যখন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাচ্ছি তখন আসলে তার অবস্থাটা কোথায় হবে। তো সেই ক্ষেত্রে দেখো মেন সাবজেক্ট যেটা আছে সে কিন্তু অলরেডি একটা রেসপন্সিবিলিটি নিয়ে ফেলছে, আমাদের একটা সেন্টেন্সের ভার্ব কি আছে সেটাকে ডিফাইন করে ফেলতেছে। সো এখন দেয়ার তো আসলে একটু মন খারাপ করতেছে যে একে আসলে কি দায়িত্ব দেওয়া যায়। তো এই ক্ষেত্রে এ জাস্ট হচ্ছে তোমার আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন বিষয় আনবে তখন এই রেসপন্সিবিলিটিটা দেয়ার নেবে। কিভাবে, আমি যদি বলি এখানে ইজ দেয়ার এ বয় ইন দ্য ক্লাসরুম, আমি যদি এখানে কোশ্চেন করি যে ইজ দেয়ার এ বয় ইন দ্য ক্লাসরুম, আই থিংক ইট সাউন্ডস পারফেক্ট। সো এই ক্ষেত্রে দেখো আমি কিন্তু এ বয়ের অনুসারে ইজ ব্যবহার করছি, অর্থাৎ ভার্বকে রিপ্রেজেন্ট করতেছি, বাট দেয়ারটা আসলে দেখো এখানে এ বয় কিন্তু জায়গায় আছে, জাস্ট ইজটাকে সাথে দেয়ারের যে জায়গা পরিবর্তন করে আমরা সেটা কিন্তু নেগেটিভ সরি ইন্টারোগেটিভ করতে পারতেছি। তাহলে আসলে আমরা বুঝতে পারতেছি যে দেয়ার কি ডিসাইড করতেছে একটা সেন্টেন্সের ইন্টারোগেটিভের ক্ষেত্রে পজিশনটা কোথায় হবে সাবজেক্টের, আর আমাদের মেন যে সাবজেক্টটা আছে সেটা ডিফাইন করতেছে যে একটা সেন্টেন্সের আসলে ভার্বের অবস্থানটা কেমন হবে। সো দেখো আমরা এই জিনিসটা মোটামুটি বুঝে গেলাম, ভার্বের কথা চলে আসছে। সো ভার্ব নিয়ে এখন আমাদের আলোচনা করা দরকার। সো ভার্ব নিয়ে আলোচনা করার ক্ষেত্রে তোমাদেরকে সিম্পলি বলে রাখি এখানে আসলে আমাদের বেশ কিছু জায়গায় আসলে একটু মানে
কি বলতে পারো যে একটু ভুল ধারণা আছে ভার্বের ক্ষেত্রে, সেগুলো আমরা একটু ক্লাস মানে ক্লিয়ারিফাই করার চেষ্টা করব, একটু ক্লারিফাই করার চেষ্টা করব যে কিভাবে আসলে তোমার আমরা ভার্বটা সম্পর্কে আমাদের যে ভুল ধারণাগুলো এগুলো আসলে দূর করতে পারি। তো সেক্ষেত্রে একটু বলে ফেলি যে প্রথমত দেখো ভার্ব কি আসলে তোমার অলওয়েজ সাবজেক্টের পরে বসে? অবশ্যই না। ভার্ব তোমার আসলে সাবজেক্টের পরে নরমালি বসে, বাট অনেকটা আগে বসতে পারে, যেমন কেমন ভাবে দেখলাম আমরা ইন্টারভিউ সেন্টেন্স, খুবই সিম্পল কথা। বাট মেন কথা হচ্ছে কি ভার্ব কি আসলে অলওয়েজ একটা ওয়ার্ড হবে? ভার্ব কি অলওয়েজ একটা ওয়ার্ড হবে? সেই ক্ষেত্রে একটা কথা হচ্ছে হ্যাঁ আবার না। হ্যাঁ এবং না কেন বললাম? এর কারণটা হচ্ছে শুধুমাত্র যদি তুমি বলো যে আচ্ছা ভার্ব কি আসলে তোমার একাধিক ওয়ার্ড হইতে পারে কিনা, ট্রু। বাট যদি তোমাকে এখানে জিজ্ঞাসা করা হয় যে মেন ভার্ব কি শুধুমাত্র একটা ওয়ার্ড হবে কিনা, দ্যাট ইজ ট্রু। একটা সেন্টেন্সের মেন ভার্ব অলওয়েজ একটাই হবে বা একটা ওয়ার্ডই হবে। বাট যদি আমি বলি তোমার একটা সেন্টেন্সে একাধিক ভার্ব থাকতে পারে কিনা বা গ্রুপ অফ ভার্বস থাকতে পারে কিনা, অবশ্যই হতে পারে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। সো হ্যাজ বিন রেইনিং সবগুলাই ভার্ব, বাট মেন ভার্ব কিন্তু একটা, সেটা হচ্ছে রেইনিং। সো এই ক্ষেত্রে দেখো আরেকটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে ভার্ব ফ্রেজ। এটা আসতেছে তোমার হচ্ছে ভার্ব ফ্রেজ। সো দেখো ভার্ব ফ্রেজ কনসেপ্টটা খুবই সিম্পল। আমরা এই যে একাধিক ভার্ব যদি ব্যবহার করি, অর্থাৎ একের অধিক যদি ভার্ব ব্যবহার করি, সেটাকে আমরা ভার্ব ফ্রেজ বলি। অনেক ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করি যে আমরা যে ফ্রেজ এন্ড ইডিয়মস পড়ে আসছি, বাগধারা টাইপের কিছু দেখে আসছি, ওই যে তোমার আসলে ব্ল্যাক এন্ড হোয়াইট বা এরকম ধরনের জিনিসপত্র, সিট ফর ইজ গোইং টু সিট ফর এক্সামিনেশন, সো অ্যাপিয়ার এট এক্সামিনেশন, এই যে জিনিসগুলো আছে এইগুলাকে আমরা ভাবি এটা হয়তো বা যদি সিট ফর বা অ্যাপিয়ার এট এগুলো ভার্বের মতো কাজ করতেছে এবং একাধিক ওয়ার্ড ব্যবহার হচ্ছে, এইটা হয়তো হচ্ছে ভার্ব ফ্রেজ হবে। বাট না, এই ধারণাটা 100% ভুল। তুমি যদি কখনোই অ্যাপিয়ার এট বা তোমার হচ্ছে সিট ফরকে তুমি হচ্ছে ভার্ব ফ্রেজ বলো, এটা ভুল হবে। তোমাকে অবশ্যই বলতে হবে ভার্ব ফ্রেজ বলতে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, সবগুলাই তোমার হচ্ছে গ্রুপ অফ ভার্ব, সরি গ্রুপ অফ ভার্বস। সেখানে কি হবে, অলওয়েজ হচ্ছে তোমার একটা মেন সাবজেক্ট থাকতেই হবে। আর এটা স্বতঃসিদ্ধ নিয়ম, কখনোই আসলে এরকম হয় না যে মেন ভার্বের পরে অক্সিলারি ভার্ব বসছে। মেন ভার্বের পরে কখনোই অক্সিলারি ভার্ব বসে না। যেরকম ইট হ্যাজ বিন রেইনিং, কখনোই শুনছো ইট রেইনিং হ্যাজ বিন, বা আই মে প্লে ফুটবল, আই প্লে মে ফুটবল কি কখনো শুনছো? সেই ঘটনাগুলো ঘটে না, এই জিনিসটা খেয়াল রাখতে পারো। এটার ক্ষেত্রে কোনো এক্সেপশন নাই, অবশ্যই মেন ভার্বের পূর্বেই অলওয়েজ তোমার এই অক্সিলারি ভার্বগুলো বসবে এবং সেটাকে আমরা কি বলছি, গ্রুপ অফ ভার্ব বা তোমার হচ্ছে ভার্ব ফ্রেজ। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি, খুবই সিম্পল ছিল আশা করি। এখন দেখো আমরা এখানে একটু এবার আমরা কমপ্লিমেন্টে যাব। সো সাবজেক্ট এবং ভার্ব শেষ এবং আমরা এখন একটু কমপ্লিমেন্টে যাব। সো কমপ্লিমেন্টে আসলে কি আলোচনা করা হবে, আমি প্রথমেই তোমাদেরকে বলে ফেলছি যে কমপ্লিমেন্ট কি, একটা সেন্টেন্সকে যে আসলে কমপ্লিট করে, একটা সেন্টেন্সকে যে আসলে কমপ্লিট করে তাকে আমরা কমপ্লিমেন্ট বলতেছি। এবং দেখো আমরা আসলে কমপ্লিমেন্টের ক্ষেত্রে না মানে সাবজেক্টের অনেকটা সাহায্য নেব। আমাদের যে সাবজেক্টটা আমরা পড়লাম এতক্ষণ, এটা অনেকটা সাহায্য নেব। বাট এক্ষেত্রে বলে রাখি, আমরা শুরুতেই বলছিলাম যে একটা সেন্টেন্সে অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব থাকে। সাবজেক্ট অনেক ক্ষেত্রে উজ্জ্বল থাকতে পারে, যেরকম ইউ প্লে ফুটবল। বাট এই দুটা কিন্তু আসলে ম্যান্ডেটরি না, এই দুটা কিন্তু ম্যান্ডেটরি না। হি প্লেজ, এটা অবশ্যই একটা সেন্টেন্স এবং পারফেক্ট সেন্টেন্স। বাট এগুলা কি করে, আমাদের একটা সেন্টেন্সকে আরো দীর্ঘায়িত করে বা আরো সৌন্দর্য বর্ধিত করে, বা যে কোনো তোমরা তোমার এখানে অ্যাডজেক্টিভ লাগাতে পারো। সো সেই ক্ষেত্রে সাবজেক্টে কেন আমরা হেল্প নিব, কেননা সাবজেক্টে আমরা কি দেখছিলাম, নাউন দেখছিলাম, তারপরে কি দেখছিলাম, প্রোনাউন দেখছিলাম, এবং আমরা কি দেখছিলাম, নাউন ফ্রেজ। এই জিনিসটা দেখছিলাম। সো এই ক্ষেত্রে দেখো যে ঘটনাটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের যে কমপ্লিমেন্ট আছে সেটা কি হবে, আমাদের কমপ্লিমেন্টের সাথে এখানে আসলে বেশ পরিচিত মানে মিল আছে, জাস্ট হচ্ছে কি নাউনটা নেই। আমাদের কমপ্লিমেন্টে দেখা যাবে প্রোনাউন এবং নাউন ফ্রেজ। কমপ্লিমেন্টটা কি হবে, একটা সেন্টেন্সকে কমপ্লিট করে এবং সেটা অবশ্যই প্রোনাউন অথবা নাউন ফ্রেজ হবে। আশা করি আমরা জায়গাটা বুঝতে পারতেছি। এবং দেখো প্রোনাউনের ক্ষেত্রে আমরা খুবই সিম্পল একটা জিনিস মনে রাখতে হবে, ইট নেভার স্টার্টস উইথ, ইট নেভার স্টার্টস উইথ, ইটস নেভার স্টার্টস উইথ প্রিপজিশন। আমি যে কথাটা তোমাদেরকে আগেও বলে ফেলছিলাম যে ইট নেভার স্টার্টস উইথ প্রিপজিশন, অর্থাৎ যদি তুমি কোথাও একটা প্রিপজিশন দেখে ফেলো এবং তারপরে কখনোই কমপ্লিমেন্ট আসবে না।
তুমি জানো একটা কমপ্লিমেন্টকে চিনো, সেই ক্ষেত্রে কখনোই সেটা পরবর্তীতে আসবে না। আচ্ছা, আমি জাস্ট ওকে একটু চেক করবো। আচ্ছা, সো এইখানে একটা, আচ্ছা সরি সরি, এখানে আমি প্রোনাউন নাউন বলে, আচ্ছা প্রোনাউনটা হবে না, সরি। তো এখানে দেখো যেটা হচ্ছে যে তোমার এইখানে কমপ্লিমেন্টের ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে হয় নাউন হবে, না হয় নাউন ফ্রেজ হবে, কখনোই প্রোনাউন তোমার আসলে কমপ্লিমেন্টে হয় না। এই জিনিসটা একটু খেয়াল রাখবে তোমরা, যে প্রোনাউন হয় না, নাউন অথবা নাউন ফ্রেজ হবে। সো এরপরে দেখো আমাদের এখানে খুবই ভালো একটা জিনিস হইতে পারে, হি বট এ ফ্লাওয়ার, হি বট এ বুকে ফর মি। বুকে মানে আশা করি জানো যে একটা ফুলের যে তোড়াটাকে সেটাকে বুকে বলা হয়, এবং এই বুকের কনসেপ্টটা তোমরা আসলে জীববিজ্ঞান প্রথম পত্রে পাওয়ার কথা। তো সেই ক্ষেত্রে দেখি, সরি দ্বিতীয় পত্রে, সরি জীববিজ্ঞান প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়, জীববিজ্ঞান প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ে বুকে নামক একটা কনসেপ্ট আছে। যাই হোক, এখন যেটা হচ্ছে কি যে হি বট এ বুকে ফর মি। তো সেই ক্ষেত্রে দেখো এখানে আসলে এ বুকে ফর মি, এই যে বুকে যেটা আছে সেটাকে কিন্তু আমরা বলতে পারি এখানে হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতেছে, অর্থাৎ সেন্টেন্সটাকে এই বট মানে কিছু একটা কিনছিল, কি কিনছিল এ বুকে, অর্থাৎ কমপ্লিট। এবার ফর মি না বললেও কিন্তু হইতো, কি বটে বুকে হইলেও হইতো। তো একটা সেন্টেন্সকে কিন্তু কমপ্লিট করে ফেলবো। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এরপর দেখো আসতেছে আমাদের মডিফায়ার। সো মডিফায়ারের ক্ষেত্রে, আচ্ছা মডিফায়ারের ক্ষেত্রে, আচ্ছা সরি আমি এটা মুছে ফেললাম, সমস্যা নেই, এটা আবার লেখা যাবে। তো সেই ক্ষেত্রে দেখো মডিফায়ারের ক্ষেত্রে কি হচ্ছে, মডিফায়ার নরমালি কিন্তু আসলে প্রিপজিশনাল ফ্রেজ হয়। মডিফায়ারের ক্ষেত্রে নরমালি আসলে প্রিপজিশনাল ফ্রেজ কিন্তু হয়। এবং দেখো যেটা হচ্ছে মডিফায়ারের আসলে ডেফিনিশনটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে টাইম হবে, না হয় প্লেস হবে, অথবা ম্যানার অফ অ্যাকশন। ম্যানার অফ অ্যাকশন আমি অবশ্যই এটাকে বাংলায় ভেঙে দেব। সো টাইম মানে জানি কোন একটা সময়, কোন একটা জায়গা, অথবা ম্যানার অফ অ্যাকশন অর্থাৎ একটা কাজ কিভাবে ঘটতেছে। এই ম্যানার মানে ভদ্রতা বোঝানো হচ্ছে না, এই ম্যানার মানে একটা কাজ আসলে কিভাবে ঘটতেছে। একটা অ্যাকশন মানে কি ভার্ব, সো একটা ভার্ব কিভাবে কাজ করতেছে। আমরা জানি ভার্বের জিনিসটা কি, এনিথিং দ্যাট অ্যাক্টস, মানে যেটা কাজ করতেছে সেটাই আসলে কি ভার্ব বোঝাচ্ছে, যেটা দ্বারা কাজ বোঝানো। তো সেক্ষেত্রে দেখো অ্যাকশন মানে হচ্ছে অবশ্যই ভার্বটাকে রিপ্রেজেন্ট করতেছে, এবং এই ভার্বটা আসলে কিভাবে কাজ করতেছে সেটাই হচ্ছে আমাদের কি ম্যানার অফ অ্যাকশন। এখন এই তিনটা জিনিস হইতে পারে যে আমাদের এই মডিফায়ার। সো এই ক্ষেত্রে দেখো আমরা নরমালি চেষ্টা করব কি যে আসলে আমরা কিভাবে এই জিনিসটা একটু মনে রাখতে পারি, মানে কোশ্চেন দিয়ে কিভাবে একটু মনে রাখতে পারি। তো কোশ্চেন দিয়ে মনে রাখার ক্ষেত্রে টাইমের ক্ষেত্রে দেখো আমরা কি কোশ্চেন বলতে চিহ্ন ইউজ করি, when, প্লেসের ক্ষেত্রে কি ব্যবহার করি, where। যখন আমরা ম্যানার অফ অ্যাকশনের কথা বলি সেই ক্ষেত্রে কি হবে, অবশ্যই হাউ, মানে কিভাবে কাজটা ঘটতেছে। সো দেখো তুমি একটা সেন্টেন্স যদি মডিফায়ার ফাইন্ড আউট করতে চাও, এই তিনটা কোশ্চেন জাস্ট করলেই হয়ে যাবে। আমি যদি বলি হি স্টেজ ইন দ্য হোস্টেল, সো কোথায় থাকে, ওয়্যার, সেই ক্ষেত্রে তোমার প্লেস চলে আসছে, বা হি স্টেজ ইন নড়াই, সো সেই ক্ষেত্রে তোমার প্লেস চলে আসতেছে। তারপর যদি আমি বলি টাইমের কথা, হি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং এট 8 PM, সো সেই ক্ষেত্রে টাইম ওয়েন। সো এখানে শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে আমরা নরমালি কিন্তু এখানে আসলে তোমার মানে শুধুমাত্র যে টাইমটাকে এক্সপ্লেন করতেছি, বাট ইন দা মর্নিংটাও কিন্তু অবশ্যই তোমার টাইমের মধ্যেই পড়ে, এবং সেটার ক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে মডিফায়ার বলতে পারতেছি। তারপর আসলে ম্যানার অফ অ্যাকশন, হাউ। সো হাউ কিভাবে, মনে করো হি ড্রাইভস ভেরি ফাস্ট। সো দেখো এখানে গাড়ি চালানোটা কি অ্যাকশন, গাড়ি চালানোটা হচ্ছে অ্যাকশন, বাট এখানে ম্যানার অফ অ্যাকশনটা কি, ম্যানার অফ অ্যাকশন হচ্ছে কিভাবে সে গাড়িটা চালাচ্ছে, ভেরি ফাস্ট। তো সেই জিনিসটা হচ্ছে কি এইখানে দেখো এই ভেরি ফার্স্ট জিনিসটা আসলে রিপ্রেজেন্ট করতেছে আমাদের মডিফায়ারকে, কারণ হাউ হি ড্রাইভস বা হাউ ডাজ হি ড্রাইভ, যেটাই বলো না কেন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কোশ্চেন করলে আশা করি আমরা অ্যানসারটা পেয়ে যাবো। এখন দেখো আমি তোমাদেরকে যে একটা জিনিস বললাম, শুরুতে জিনিসটা বলছিলাম যে আচ্ছা এখানে আসলে সমস্যাটা কোথায়, মানে হি প্লেজ ইন দা ফিল্ড ফুটবল, এখানে আসলে সমস্যাটা কোথায়। দেখো আমি তোমাদেরকে বললাম মডিফায়ার কিন্তু ম্যাক্সিমাম মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কমপ্লিমেন্ট তো আসলে আমাদের হয় না, কমপ্লিমেন্ট তো কখনো না প্রিপজিশনে শুরু হয় না, এটুকু আমরা শিওর। তো দেখো ভার্ব আমরা চিনি, সাবজেক্ট আমরা চিনি, তাহলে যদি একটা সেন্টেন্সে কোথাও আসলে
প্রিপজিশনের একটা অংশ থাকে, সেটাকে আমরা কি বলবো? প্রিপজিশনাল ফ্রেজ। এবং এই প্রিপজিশনাল ফ্রেজটা আসলে একমাত্র দাবিদার কি আছে? মডিফায়ার। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ইজিলি মডিফায়ার হিসেবে ফাইন্ড আউট করতে পারতেছি। এবং এইখানে আসলে জিনিসটা হচ্ছে কি, একটা মডিফায়ার কোথায় বসে সেটা আসলে আমাদের মেনলি জানার বিষয়। একটা মডিফায়ার কোথায় বসে সেই জিনিসটা আমরা যদি জানতে পারি তাহলে আশা করি আমাদের কাজ হয়ে যাবে। এখানে আরেকটা ভালো জিনিস হইতে পারে, একটা এক্সাম্পল হইতে পারে, তোমাকে যদি আসলে কখনো জিজ্ঞাসা মানে তোমাকে যদি বলা হয় যদি আচ্ছা এখানে আমরা একটু পরে আসি জিনিসটা নিয়ে আলোচনার ক্ষেত্রে। আগে আমরা এই জিনিসটা একটু আলোচনা করি, সেটা হচ্ছে হি প্লেস ইন দ্য ফিল্ড, প্লেস ইন দ্য ফিল্ড ফুটবল। ওকে, he plays in the field, so plays মানে plays হচ্ছে ভার্ব, কি হচ্ছে তোমার সাবজেক্ট, in the field হচ্ছে আমাদের কি, এখানে দেখো আমাদের in the field হচ্ছে মডিফায়ার। সো একটাই হচ্ছে আমাদের, দেখো in the field শুরু হয়েছে কি দিয়ে? in দিয়ে। in মানে কি? প্রিপজিশন। প্রিপজিশন ফ্রেজের ক্ষেত্রে কি জেনে আসছিলাম? অলওয়েজ স্টার্টস উইথ প্রিপজিশন, লাস্টে কি আছে দেখার দরকার নেই। ফিল্ড কিন্তু একটা নাউন আমরা জানি, বাট এটা নাউন হইলেও কি আমরা নাউন ফ্রেজ বলবো না, কিন্তু শুরুতে প্রিপজিশন আছে। সো প্রিপজিশন ফ্রেজের দাবিদার একমাত্র কি মডিফায়ার আছে। সো এটা অবশ্যই আমাদের কমপ্লিমেন্ট হবে। এখন দেখো, আচ্ছা এখানে একটা বিষয় আমাদেরকে বলে রাখি, আমাদের কমপ্লিমেন্টের ক্ষেত্রে অলওয়েজ অ্যানসারটা নরমালি হয় হোয়াট অথবা হুম। সো এখানে দেখো, আচ্ছা সরি ফর দ্য সাউন্ড, একটা শব্দ হয়তো আসতে পারে। সো এখানে দেখো যেটা হচ্ছে হোয়াট অথবা হুম, আমরা যদি কমপ্লিমেন্টকে ফাইন্ড আউট করতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাদের হয় বলতে হবে হোয়াট অথবা হুম। তো সেই ক্ষেত্রে এখানে কি খেলতেছে? ফুটবল। তো সেটাই হবে আমাদের কিন্তু কমপ্লিমেন্ট। এই জিনিসটা আমরা করতে পারি। এখন দেখো আমাদের জায়গাটার ক্ষেত্রে আমি সিম্পল একটা জিনিস বলে রাখি, নরমাল কেস আমরা দেখো ধারাবাহিক বলছিলাম সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট মডিফায়ার, অর্থাৎ এখানে নরমাল ক্ষেত্রে দেখা যায় কমপ্লিমেন্টের পরে মডিফায়ার আসে। নরমাল ক্ষেত্রে দেখা যায় কমপ্লিমেন্টের পরে মডিফায়ার আসে। তাহলে এইখানে আসলে ওই সিচুয়েশনটা আসলে প্রবলেম তৈরি হচ্ছে, যে নরমাল কেসে যেটা দেখা যায় যে কমপ্লিমেন্টটা আগে আসবে, সেই ঘটনাটা এখানে শুধুমাত্র ঘটেনি, এইখানে সেই ঘটনাটাই ঘটেনি। এবং দেখো কি প্লেজ অর্থাৎ কি খেলে, তো সেই জিনিসটা যাকে আসলে তুমি মডিফাই করতেছো, মানে এখানে দেখো খেলার যে মানে তোমার যে মানে কাজটা বোঝানো হচ্ছে, কাজটা কিন্তু অলওয়েজ তোমার আসলে ফুটবলকে রিপ্রেজেন্ট করতেছে। সো এই ক্ষেত্রে আমাদের হবে হি প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। সো নরমাল কেসে কি দেখা যায়, অবশ্যই এটা সর্বসিদ্ধ না যে তোমার হচ্ছে অলওয়েজ তোমার মডিফায়ার কমপ্লিমেন্টের পরে বসবে, এরকম কোনো কথা নেই। বাট এই ক্ষেত্রে কিন্তু আমার জিনিসটা খেয়াল রাখতে হবে যে এখানে তুমি আরেকটা কনসেপ্ট হয়তো তুমি ইউটিউবে সার্চ দিলে পাবা, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করা দরকার, ড্যাংলিং মডিফায়ার। মানে অর্থাৎ হচ্ছে কি, তুমি যদি আসলে একটু আমার এখানে ভাবতে হবে, সেটা হচ্ছে তুমি যদি আসলে এমন বলা হয় যে একটা চোর আসলে একটা জিনিস বলা হইলো যে এ থিফ হ্যাজ caught a thief has stolen a car and then they caught the police, they caught the তোমার হচ্ছে কি পুলিশ, এরকম ভাবে যদি বলা হয় সেই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে কি কনসেপ্টটা কিন্তু নরমাল ক্ষেত্রে আসলে থাকে না। মানে একটু আমি হয়তো কথাটা ভালো শোনা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমি একটু তোমাদের একটু সিম্পলি বোঝানোর চেষ্টা করি। যদি তুমি কখনো এমন ভাবে বলে ফেলো যে একটা সেন্টেন্স এমন ভাবে বলতেছো যে তুমি সেইখানে আসলে যে কাজটা করতেছে তাকে আসলে তুমি অগ্রাহ্য করে ফেলতেছো, অর্থাৎ অলওয়েজ আমরা জানি যে থিফ হচ্ছে তোমার একটা জিনিস চুরি করে আর পুলিশ হচ্ছে তাকে ধরে, এই জিনিসটা আমরা জানি। বাট কোন একটা সেন্টেন্স যদি তুমি এমন ভাবে বলে ফেলো যে আসলে থিফ একটা জিনিস চুরি করছে, বাট থিফই আবার হচ্ছে তোমার পুলিশকে ধরে ফেলছে, সেই পজিশনগত জায়গা থেকে আমরা এটা নিয়ে নেক্সট দিন আলোচনা করবো। আমরা নেক্সট দিন আসলে হচ্ছে তোমার এক্সাম্পল নিয়ে তোমাদের আসলে কতটুকু কনসেপ্ট গুলো বুঝলে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো যে আসলে আমাদের সেন্টেন্সে যদি কোনো একটা জায়গা থাকে, এমনও হইতে পারে যে আমরা এই দু এক দিনের মধ্যে আরেকটা ক্লাস রেখে দিতে পারি। সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে জানাবা, এবং সেই ক্ষেত্রে যত বেশি তোমাদের একটা ভালো রেসপন্স থাকবে আমরা ইনশাল্লাহ এই জিনিসটাকে আরেকটু বেটার ওয়েতে সামনের দিকে প্রোগ্রেস করার চেষ্টা করবো। এবং এই জিনিসগুলো অবশ্যই ডিটেলসে অনেক বেশি ডিটেলসে আলোচনা করা হবে। আজকে আসলে একটু শুরু করতেও সমস্যা ছিল, লাইফ টাইমটা বেশ কিছু ঝামেলা নেই, তো সেগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এবং এই ক্ষেত্রে আমরা অ্যাডমিশন রিলেটেড যদি কোনো মডিফায়ার বা কমপ্লিমেন্ট রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে বা একাডেমিক ধরনের কি ধরনের কোশ্চেন হইতে পারে সেইগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো। এবং আজকের লাইফটা মোটামুটি আমরা এখানে সীমাবদ্ধ করতে যাচ্ছি। আজকে একটু ছোট রাখলাম আসলে।
আচ্ছা, ওকে। আচ্ছা, আজকের ক্লাসটা আসলে আমরা একটু বেশি ছোট রাখতেছি। অন্যদিন ইনশাআল্লাহ আমাদের ক্লাস অবশ্যই ১ ঘন্টা পার হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রস্তুতি নিয়ে ক্লাসটা শুরু করবা। আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি, আমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো আগাবো সেই ক্ষেত্রে তোমাদের গ্রামার টোটালি কমপ্লিট হবে। আমরা যে বায়োলজির কথা বলছি, বায়োলজি টোটালি কমপ্লিট হবে তোমাদেরকে। আমরা যদি বলি তোমাদের, আমরা যেটা বলছি কেমিস্ট্রি ক্লাস হবে, তো কেমিস্ট্রিও টোটালি তোমাদের কমপ্লিট হবে। অ্যাডমিশনের ক্ষেত্রে সেমই কথা হচ্ছে। অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা মেইনলি টার্গেট করব যে তোমরা আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করো, তোমরা কিন্তু মেডিকেল প্রিপারেশন নাও, না হয় ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নাও। মাঝখানে একটা জায়গা দিলে যেটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন, এবং ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে নরমালি সেভাবে প্রিপারেশন নেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে আমরা যে কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি বা ইংলিশ যে ক্লাসগুলো নিব, সেই ক্লাসগুলো কিন্তু আমাদের মেইন টার্গেট থাকবে কিভাবে ভার্সিটি, অর্থাৎ যেরকম ইঞ্জিনিয়ারিং ক্লাস বায়োলজি তোমরা করো না, ঠিক তেমনি হবে কিভাবে আসলে ভার্সিটিটাকে টার্গেট করা যায়, কিভাবে ভার্সিটি কেমিস্ট্রি বা তোমার হচ্ছে কি বায়োলজি অথবা ইংলিশে ভালো করা যায়, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ।